বন্ধুরা নমস্কার। তৃণমূলের বিদ্রোহী নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি সত্যি সত্যি অনিশ্চিত হয়ে পড়ল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আলাদা হয়েছিলেন তাদের কি রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়ে গেল? আবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে সমস্ত সাংসদরা তৃণমূল ছেড়ে এনসিপিআই এ মার্জ করেছিলেন তাদেরও কি রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে সংকটে পড়ে গেল? আপনারা সবাই জেনে গেছেন, মাত্র দুদিন আগে সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন এসেছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে আপনার মহারাষ্ট্রের শিবসেনার যে বিদ্রোহী সাংসদ বিধায়ক তাদের নিয়ে করা মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে বিধায়করা বা সাংসদরা মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা স্বতন্ত্র না, তারা স্বতন্ত্রভাবে তারা একটি দলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টির মধ্যে পার্টি সুপ্রিম। তার মানে পার্টি যা নির্দেশ দেবে, পার্টি যা বলবে তাই তাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ যেহেতু তারা পার্টির টিকিটে ইলেকশনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছে এবং পার্টির অধীনে তারা, সেহেতু পার্টির নির্দেশই তাদেরকে মেনে চলতে হবে। সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। দেশ জুড়ে নতুনভাবে সবাই সমস্ত কিছু ভাবতে বাধ্য হচ্ছে। বিজেপিও টেনশনে পড়ে গেছে, কারণ বিজেপি আশা করে আছে যে শিবসেনার এই ভেঙে আসা সাংসদরা আগামী দিনে বিজেপিকে পার্লামেন্টে সাহায্য করবে। আবার তৃণমূল কংগ্রেসেরও ভেঙে আসা সাংসদরা আগামী দিনে লোকসভাতে, রাজ্যসভাতে বিজেপিকে সাহায্য করবে। তো সুতরাং বিজেপি এদেরকে এখন বন্ধু মনে করে, এদের অনেককেই এনডিএতে নিয়ে নিয়েছে, ফলে এদেরকে এখন রাজনৈতিক আত্মীয় বলেই বিজেপি মনে করে। এই রাজনৈতিক আত্মীয়দের রাজনৈতিক ভবিষ্যৎ যদি সংকটে পড়ে যায় তাহলে এটা তো বিজেপির জন্য টেনশনের। কারণ বিজেপি চেয়েছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে বিশেষ বিশেষ বিলগুলোকে পাশ করিয়ে নিতে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্রুশাল হলো ডিলিমিটেশন বিল। বিজেপি চাইছে ডিলিমিটেশন বিলটাকে পাশ করিয়ে এমনভাবে ডিলিমিটেশন করানো যাতে আগামী 2029-এর লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্যাপকভাবে শক্তিশালী হয়ে আবার শাসন ক্ষমতায় ফিরে আসতে পারে। আর বিরোধীরাও চাইছে যে কোনো মূল্যে এটাকে আটকাতে। এইরকম একটা অবস্থাতে শিবসেনা সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন বিজেপিকেও টেনশনে ফেলে দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি টেনশনে ফেলেছে বাংলার বঙ্গবীরদেরকে। বঙ্গবীর যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে আপনার আলাদা ব্লক তৈরি করে তারা নিজেরাই আসল তৃণমূল বলে দাবি করেছিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছিলেন। এবার তারা টেনশনে পড়েছেন যে সুপ্রিম কোর্টের যদি কোনো কঠোর নির্দেশ চলে আসে, তাতে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আপনার বিরোধী দলনেতা পদ টিকিয়ে রাখতে না পারে বা পদটা যদি চলে যায়, বা বিদ্রোহ করেছে যে সমস্ত বিধায়করা তাদের বিধায়ক পদ নিয়ে যদি টানাটানি শুরু হয়, তাহলে আগামী দিনে তাদের তো মানুষের কাছে যাওয়ার মতন অবস্থা থাকবে না। তাদেরকে বিজেপিও পাত্তা দেবে না, তৃণমূল থেকে তারা বেরিয়ে গেছে, তৃণমূল তো তাদেরকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না, আর জনগণ তাদেরকে হাহা রিয়েক্টে ভরিয়ে দিচ্ছে। এই অবস্থাতে তারা যায় তো যায় কাহা, এইরকম একটা অবস্থাতে তারা পড়ে যাবে। ফলে তাদের যে ভবিষ্যৎ রাজনীতি, এটা এখন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থহীন করতে গিয়ে তারা নিজেরাই এমন এক পাকে পঙ্কিল আবর্তে আপনার ঘুরপাক খাচ্ছে যে এর থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা তারা খুঁজে পাচ্ছে না। সুপ্রিম কোর্টের অবজারভেশনে তার কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, আরো অনেক সন্দীপন সাহা টাহা যারাই আলাদা হয়েছেন তারা সবাই এখন আপনাদের পেটের মধ্যে মোচড় দিয়েছে, পরিষ্কার ভাবে বলতে গেলে। এই গেল একটা। আর হলো কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত বিদ্রোহী বীর যারা আপনার লোকসভাতে আলাদা হয়ে গেছিলেন এবং এরপরে এনসিপিআই মার্জারের কথা বলেছিলেন,
তারা আবার টেনশনে পড়েছে, কারণ মার্জারের কথা আমরা অনেকবার আলোচনা করেছি যে আমাদের দেশের আইনি ব্যবস্থা অনুযায়ী মার্জ করতে হলে এটা দলের সিদ্ধান্ত নিতে হয়। শুধু এমপিরা একা সিদ্ধান্ত নিলে মার্জার হবে না, বা শুধু বিধায়করা একা সিদ্ধান্ত নিলে মার্জার হবে না, মার্জার হবে দল এবং এরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। তো সুতরাং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেননি, মানে তার নেতৃত্বে দল যেহেতু সিদ্ধান্ত নেয়নি, মানে দলের সাংগঠনিক কাঠামো যেহেতু মার্জারের কোনো সিদ্ধান্ত নেয়নি, সেহেতু শুধুমাত্র কয়েকজন এমপি একত্রিত হয়ে আলাদা হয়ে তারা মার্জারের কথা বললে সেটা তো আইনি গ্রাহ্যতা পেতে পারে না। তো এই কারণে তারা এখন টেনশনে পড়ে গেছেন যে আগামী দিনে সুপ্রিম কোর্টের মতিগতি বুঝে স্পিকার কি তাদের মান্যতা রদ করে দিতে পারেন। আগামী দিনে কি সুপ্রিম কোর্ট আপনার তাদের মানে মেম্বারশিপ, পার্লামেন্টের মেম্বারশিপ বাতিল করার নির্দেশ দিতে পারে? এই টেনশনটা এখন তাদেরকে পেয়ে বসেছে। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা মিটিং করছেন, কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করছেন, কখনো অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে মিটিং করছেন ঠিকই, এবং মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে কি কি খেয়েছেন, কিরকম আদর আপ্যায়ন পেয়েছেন, প্রধানমন্ত্রী তাদেরকে কি কি বলেছেন, বিজেপির অন্য নেতারা তাদেরকে কিভাবে আপনার আপ্লুত করেছেন, এই সমস্ত কিছু বলে আহ্লাদে আটখানা হয়ে মানুষের সামনে একটা গোয়ামুসুরি হাসিও তারা দিচ্ছেন। এগুলি সব করছেন, কিন্তু মনের ভেতরে তাদের তুফান শুরু হয়েছে। আর এই তুফানটা আপনার শুরু হয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরে। তার কারণে নির্বাচন কমিশন যদি এখন তাদেরকে স্বীকৃতি জানায়ও, সে বিধায়ক দলই হোক অথবা আপনার সাংসদ দলই হোক, সুপ্রিম কোর্টে কি তা মান্যতা পাবে? নির্বাচন কমিশনও এখন চাপের মধ্যে রয়েছে দেশের বর্তমান চলমান রাজনীতির কারণে, এবং সম্পূর্ণ ব্যবস্থাটাই চাপের মধ্যে রয়েছে। বিজেপি চাপের মধ্যে রয়েছে, পার্লামেন্টের স্পিকাররা চাপের মধ্যে রয়েছেন। এই রকম একটা অবস্থাতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ এবং বিদ্রোহী বিধায়করা। তারা এখনো বুঝতে পারছেন না তারা তাদের পদটা টিকিয়ে রাখতে পারবেন কি পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বশান্ত করতে গিয়ে, মানে রাজনৈতিক ভাবে তারা যে এই রকম ভাবে নাকানি চোবানি খাবেন, এই রকম অনিশ্চয়তায় পড়বেন, এই রকম ভাবে মানুষের দরবারে তো হেয় হচ্ছেনই, সার্বিকভাবে আপনার দেশের রাজনীতিতে হেয় প্রতিপন্ন হচ্ছেন, তা হয়তো তারা কল্পনা পর্যন্ত করতে পারেননি। আর এতেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে নেতৃত্ব গুণের কতটা অভাব ছিল, কতটা অদূরদর্শী হলে পরে এই রকম সিদ্ধান্ত নিতে পারেন। একটি দল ক্ষমতা থেকে মানে আউট হয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যে সেই দলের সঙ্গে চোখ উল্টিয়ে যে ধরনের আচরণ তারা করলেন ভারতবর্ষের রাজনীতিতে, আগামী দিনে যখন রাজনীতির ইতিহাস লেখা হবে তখন বোধহয় এই পাতাটা সম্পূর্ণভাবে কালো কালিতে মানে ভরিয়ে দিয়ে তার মধ্যে হয়তো অন্য কোনো কালারে লেখা হবে। আপনাদের মনে আছে যে বিভিন্ন সময়ে এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমি আমাদের দেশের আইনি ব্যবস্থার কথা উল্লেখ করে বলেছিলাম যে ইচ্ছে করলেই বিধায়করা আলাদা হয়ে স্বতন্ত্র হয়ে তারা মার্জারের কথা বলতে পারেন না, মার্জারের কথা বলতে পারেন না সাংসদরাও। এক্ষেত্রে সাংসদ, বিধায়ক এবং সংগঠন তিনটিরে একত্রিত হওয়া দরকার রয়েছে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ পার্টি আপনার মার্জারের সিদ্ধান্ত নিতে পারে। এরকম অনেক বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, যে আলোচনাগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে। আমার মনে হয় আমার দর্শকরা কেউই সেই কথাগুলো বলেননি, সেই ভিডিওগুলো কারোরই স্মৃতি থেকে হারিয়ে যায়নি। আর তার কারণে এই ভিডিওর কমেন্ট বক্সে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সেই অভিজ্ঞতা মিলে গেল কি। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।